হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জানাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছিলাম ট্রান্সক্রিপশনের কিছু বেসিক আইডিয়া নিয়ে। তো আজ আমরা পড়ব প্রসেস অফ ট্রান্সক্রিপশন। তাহলে চলো শুরু করা যাক। তো প্রসেস অফ ট্রান্সক্রিপশনে পড়তে গিয়ে আমরা ট্রান্সক্রিপশন কী জিনিস সেটা আমরা আগে দেখেছি কি ডিএনএ থেকে আরএনএ হওয়া। ডিএনএ থেকে আরএনএ হওয়ার প্রসেসটাকেই বলা হয় আমাদের ট্রান্সক্রিপশন, তাই তো। তো আমরা জানি যে ডাবল স্ট্যান্ডের যে ডিএনএ আছে, এটা যে ডাবল স্ট্যান্ডের ডিএনএ, ডিএস ডিএনএ, একদিকে থাকে 5 প্রাইম, এদিকে হবে 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম, এই দিকটা 5 প্রাইম। তো এইখান থেকে কি হয়, এইখান থেকে তৈরি হয় আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এইটাই হচ্ছে ট্রান্সক্রিপশন। তো এই ট্রান্সক্রিপশন করার জন্য যে একটা এনজাইম লাগে, যে মেন এনজাইম, তার নাম হচ্ছে কি আরএনএ পলিমারেজ, যেটাকে আমরা আরএনএ পল হিসাবে আমরা চিহ্নিত করি, ঠিক আছে। আরএনএ পলিমারেজ যা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করে। এদের মধ্যে যে কোনো একটা স্ট্যান্ড কি হয়, একটা স্ট্যান্ড কিন্তু টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে কাজ করে। আমরা আগের লেকচারে পড়েছিলাম যে ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড থেকে কিন্তু দুটো ডিএনএ স্ট্যান্ড থেকে কিন্তু দুটো স্ট্যান্ডের আরএনএ কিন্তু তৈরি হবে না। যে কোনো ডিএনএ একটা স্ট্যান্ড থেকে আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করবে, ঠিক আছে। আর ধরো এই 3 প্রাইম টু 5 প্রাইম থেকে যদি 3 প্রাইম টু 5 প্রাইমে এই নিচের স্ট্যান্ডটা থেকে যদি আমাদের এই আরএনএটা তৈরি হয়, তখন এই স্ট্যান্ডটাকে আমরা কি বলেছিলাম, টেমপ্লেট স্ট্যান্ড। আর অপোজিট স্ট্যান্ডটাকে আমরা তখন কি বলবো, কোডিং স্ট্যান্ড। তো আগের লেকচারটা মানে প্রিভিয়াস লেকচারটা না দেখে এসে যদি এই প্রসেস অফ ট্রান্সক্রিপশন দেখো, তাহলে কিছু বুঝবে না। তো ফার্স্ট তোমরা এইটাকে পজ করে তোমরা আগে যে লেকচারটা আগে ভালো করে দেখো, তারপরে কিন্তু এই লেকচারটা দেখো, তাহলে কিন্তু কমপ্লিটলি বুঝতে পারবে প্রসেস অফ ট্রান্সক্রিপশন পদ্ধতিটা, ঠিক আছে। চলো তাহলে এই যে আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটা, যেটা হচ্ছে ডিএনএ থেকে যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি করছে, এই এনজাইমটা কি ধরনের এনজাইম হয়ে থাকে, সেটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। এই এনজাইমটার নাম হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, ঠিক আছে। আর এই এনজাইমটা দেখতে কেমন হয়, এই যে আরএনএ পলিমারেজটা স্ট্রাকচার হয় এইরকম। এই আরএনএ পলিমারেজ, ধরো এটা হচ্ছে আরএনএ পল। এই আরএনএ পলিমারেজের কিন্তু অনেক সাব ইউনিট দিয়ে তৈরি হয়, অনেক সাব ইউনিট দিয়ে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ধরো এটা হচ্ছে আলফা 1, আলফা 2, এটা হচ্ছে বিটা, আর হচ্ছে বিটা ড্যাশ, আর এই মাঝখানে থাকে ওমেগা, ঠিক আছে। এইটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা, বুঝলে। এটা হচ্ছে আরএনএ পল, এই এনজাইমটা, ঠিক আছে। এ অনেক সাব ইউনিট দিয়ে তৈরি হয়। অতএব তোমাদের এনসিইআরটিতে নেই, অতএব পড়ার দরকার নেই কী কী সাব ইউনিট দিয়ে তৈরি আরএনএ পলিমারেজ। শুধুমাত্র মনে রাখবে আরএনএ পলিমারেজ হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, কিন্তু ডিএনএর উপরে একটা টেমপ্লেট স্ট্যান্ডকে বেস করে একটা নতুন করে আরএনএ তৈরি করে, সেই জন্যই এই আরএনএ পলিমারেজটাকে বলা হয় ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আর এই যে প্রসেসটা করতে গিয়ে, ট্রান্সক্রিপশন প্রসেসটা করতে গিয়ে, এইখানে আমরা 3টে স্টেপ পড়ব, 3 স্টেপ। কি কি 3 স্টেপ? সেই 3 স্টেপ কোনটা? এক নাম্বার হচ্ছে ইনিশিয়েশন, 2 হচ্ছে ইলংগেশন, আর 3 হচ্ছে টার্মিনেশন। যেটাকে বাংলাতে বলা হয় ইনিশিয়েশন হচ্ছে সূচনা দশা, এটা হচ্ছে বৃদ্ধি দশা বা দীর্ঘীকরণ দশা, আর টার্মিনেশন মানে হচ্ছে সমাপ্তি বা অন্তিম দশা। এই 3টে স্টেপে কিন্তু আমাদের এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কমপ্লিট হয়ে থাকে, ঠিক। বেশ, এইবার দেখো এই যে আমরা ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এনজাইমটা কীভাবে
একটা ডিএনএ দুটো ডিএনএ স্ট্র্যান্ড থেকে কি করে একটা আরএনএ বানাচ্ছে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ বানাচ্ছে, তার একটা বেসিক কিন্তু কনসেপ্ট আমরা এখানে দেখব যে কিভাবে এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কিভাবে ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনের পদ্ধতিতে একটা ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ থেকে কীভাবে সিঙ্গেল স্ট্র্যান্ডের আরএনএ হচ্ছে। তো এটা ফার্স্ট মনে করো আমরা আগের লেকচারে ট্রান্সক্রিপশন ইউনিট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ট্রান্সক্রিপশন ইউনিটটা কী ছিল, যে ডিএনএর হচ্ছে 3টা সাইট ছিল, 3টে রিজিয়ন ছিল ডিএনএর। ধরো এটা হচ্ছে ডিএনএ, একদিকটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম। এটা হচ্ছে ডিএনএ স্ট্র্যান্ডটা, ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ। তো এর মধ্যে দুটো সাইট দেখেছিলাম, দুটো না 3টে দেখব। এইটা একটা সাইট, এদিকে একটা সাইট ছিল। তো এই সাইটটাকে বলা ছিল প্রোমোটার, এইটা ছিল টার্মিনেটর, আর এই মাঝখানের যে জিনটা, এই যে পার্টটা এইখান থেকে এতটা, সেটা ছিল স্ট্রাকচারাল জিন। এটা ছিল স্ট্রাকচারাল জিন, ঠিক আছে। এইবার এই আরএনএ পলিমারেজ এসে কোথায় বসবে, প্রোমোটার সাইটে। মানে প্রোমোটার সাইটটাই হচ্ছে আরএনএ পলিমারেজের বাইন্ডিং সাইট, ঠিক আছে। মনে রাখবে প্রোমোটার সাইটটাই হচ্ছে আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ এনজাইমটা এই প্রোমোটার সাইটে গিয়ে বসবে, ঠিক আছে। যে কোনো একটা স্ট্যান্ডে পড়বে, দুটো স্ট্যান্ডে বসবে না, একটা স্ট্যান্ডে। যে স্ট্যান্ডটা থেকে আরএনএটা তৈরি হবে, তাহলে যে স্ট্যান্ডটা থেকে আরএনএ তৈরি করবে সেই ডিএনএর ওই স্ট্যান্ডটাকে বলবো টেমপ্লেট ডিএনএ স্ট্যান্ড, ঠিক আছে। তো সেই জায়গাতে, এই যে জায়গাতে আমাদের কে বসবে, এই আরএনএ পলিমারেজ এনজাইমটা এসে বসবে এখানে। আরএনএ পলিমারেজ এনজাইমটা এসে বসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরএনএ পল। এই এনজাইমটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পল এনজাইমটা, ঠিক আছে। এইখানে বসবে। এবারে বলবে যে এইটা 3 প্রাইম পজিশনে, এই জায়গা থেকে এই স্ট্যান্ডার থেকে এইটা টেমপ্লেট স্ট্যান্ডকে এই ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে এই আরএনএ পলিমারেজটা বসবে এবং এটা ফার্দার এগোবে, নিয়ে পরে এইখান থেকে স্ট্রাকচারাল জিন থেকে একটা এমআরএনএ তৈরি করবে, ঠিক আছে। আর এই যে প্রোমোটার জায়গাতে আমাদের এই আরএনএ পল বসার পরে কিন্তু ও কিন্তু ফার্দার এগোবে না, ঠিক আছে। কেন এগোবে না, এর জন্য এই আরএনএ পলিমারেজকে এগোনোর জন্য একটা ইনিশিয়েশন ফ্যাক্টর লাগে। এই জায়গাতে যখন প্রোমোটার রিজিয়নে যখন আরএনএ পলিমারেজ বসবে, তখন এই ইনিশিয়েশন ফেজে একটা লাগে ইনিশিয়েশন ফ্যাক্টর। সেই ইনিশিয়েশন ফ্যাক্টরটার নাম হচ্ছে, মনে রাখবে, সেটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। সেখানে সিগমা ফ্যাক্টর এসে এখানে বাইন্ড করে, সিগমা ফ্যাক্টর এখানে এসে বাইন্ড করবে, তবেই কিন্তু প্রসেসটা কন্টিনিউ হবে। যখনই আরএনএ পলিমারেজ যখন এই টার্মিনেটর রিজিয়নে যখন চলে আসবে আরএনএ পলিমারেজটা, তখন কি হবে, তখন এই আরএনএ পলিমারেজ যখন এই টার্মিনেটর জায়গাতে চলে আসবে, তখন এই স্ট্রাকচারাল জিন থেকে মানে এইখান থেকে এইটা অবধি, এইখান থেকে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হবে, যেটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। এটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, যেটা আমরা পড়ব এমআরএনএ তৈরি হবে, ঠিক আছে। এইবার যখনই টার্মিনেটর রিজিয়নে চলে আসবে, তখন এই আরএনএ পলিমারেজ এইখান থেকে বেরিয়ে পড়বে, কেন ও আর এগোবে না, ওইখানে গিয়ে স্টপ করে যাবে। এটা হচ্ছে আরএনএ পল কিন্তু বেরিয়ে পড়ল, ঠিক আছে। কেন বেরিয়ে পড়বে, কেন এই টার্মিনেটর রিজিয়নে একটা টার্মিনেশন ফ্যাক্টর থাকে। সেই টার্মিনেশন করার জন্য একজন টার্মিনেশন ফ্যাক্টর লাগে। সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে রো ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা হচ্ছে রো ফ্যাক্টর। রোকে এইভাবে চিহ্নিত করা হয় আর সিগমাকে এইভাবে চিহ্নিত করা হয়, ঠিক আছে। তো এইখানে রো ফ্যাক্টর এসে বাইন্ড করবে, এই জায়গাতে রো ফ্যাক্টর এসে বাইন্ড করবে। এটা হচ্ছে সেই রো ফ্যাক্টর। আর রো ফ্যাক্টর যখনই বাইন্ড করবে, তখন এই আরএনএ পলিমারেজকে বার করে দেবে। আর এই শুধুমাত্র এই স্ট্রাকচারাল জিন এইখান থেকে এতটা, সেখান থেকে এই স্ট্রাকচারাল জিন থেকে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ তৈরি হয়ে যাবে। এইটাই হচ্ছে প্রসেস। আর
আরএনএ পলিমারেজ এই 3 প্রাইম রিজিয়নে কিন্তু প্রোমোটারের 3 প্রাইম রিজিয়নে গিয়ে বসবে, ঠিক আছে। আর এই দিকে 5 প্রাইম টার্মিনেটর 5 প্রাইম দিকে এখানে শেষ করবে। আর যে স্ট্যান্ডে আরএনএ পলিমারেজ বসবে সেই স্ট্যান্ডটাকে আমরা কি বলবো? টেমপ্লেট স্ট্যান্ড। আর যে স্ট্যান্ডটা থেকে তৈরি হবে না সেই স্ট্যান্ডটাকে আমরা কি বলবো? কোডিং স্ট্যান্ড। এগুলো আমরা অলরেডি কিন্তু আমরা বলে এসেছি, তাই না, পড়ে এসেছি এগুলো, ঠিক আছে। আর যেখান থেকে স্টার্ট হবে ট্রান্সক্রিপশন, যেখান থেকে স্টার্ট করবে, ধরো এইখান থেকে স্টার্ট করবে, তখন এই পয়েন্টটাকে আমরা কি বলবো? ট্রান্সক্রিপশন স্টার্ট পয়েন্ট বা সাইট। আর যে জায়গা থেকে স্টার্ট হবে, ধরো এই জায়গা থেকে স্টার্ট হবে, তার আগের ফেজটাকে বলা হয় আপস্ট্রিম, আর পরের পার্টটাকে বলা হয় ডাউনস্ট্রিম, ঠিক আছে। যেখান থেকে ট্রান্সক্রিপশন, এখানটা আমি 0 নিয়ে নিলাম, এই যে এই জায়গাতে শুরু হবে সেটা যে 0, ঠিক আছে। সেই 0 থেকে পরে যে যাবে সেটাকে বলা হয় ডাউনস্ট্রিম। তার আগেরটা আসবে, যে আগের প্রোমোটার রিজিয়নটা কোথায় বসে, আমাদের প্রোমোটার সাইটটা কোথায় আছে? আপস্ট্রিমে। আর আমাদের স্ট্রাকচারাল জিনটা শুরু হবে ডাউনস্ট্রিমের থেকে, টার্মিনেটর হচ্ছে ডাউনস্ট্রিমের দিকে। আর একটা কথা বলি, এই যে আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হলো, সেটা কিন্তু প্রোমোটার থেকে কিন্তু তৈরি হয় না। প্রোমোটারের ডিএনএ থেকে, প্রোমোটারের ডিএনএর যে নাইট্রোজেন বেস থেকে, সেইখান থেকে কিন্তু আরএনএ তৈরি হয় না। একদম প্রোমোটার যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে স্ট্রাকচার শুধুমাত্র এই যে পার্টটুকুই কিন্তু আরএনএটা তৈরি করবে, এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএটা। না টার্মিনেটারের ডিএনএ কোনো রকম আরএনএতে থাকবে, না প্রোমোটারের ডিএনএর কোনো পার্ট এই আরএনএর মধ্যে থাকবে না, ঠিক আছে। আর আরেকটা কথা, এই যে প্রোমোটার রিজিয়নে যেখানে আমাদের আরএনএ পল এসে বসে, ঠিক আছে, সেই জায়গাটাকে বলা হয় টাটা বক্স। এই জায়গাটা যেটা বলে না, এই জায়গাটা মনে রাখবে, টাটা বক্স। অনেক সময় কোশ্চেন আসে, টাটা বক্স কি? টাটা বক্স হচ্ছে আরএনএ পলিমারেজ প্রোমোটারে যে রিজিয়নে বসে সেই জায়গাটাকে বলা হয় টাটা রিজিয়ন। টাটা রিজিয়ন মানে হচ্ছে এখানে টিএ কন্ডিশনে থাকে, সেই জায়গাতেই বসে আমাদের আরএনএ পলিমারেজ। কেননা এইখানে আমরা যে প্রসেসটা পড়বো না, ট্রান্সক্রিপশনের প্রসেসটা, সেটা হচ্ছে প্রোক্যারিওটিকের ট্রান্সক্রিপশন প্রসেসটা দেওয়া আছে, ইউক্যারিওটিকের দেওয়া আছে। কিন্তু তোমরা জানো যে আমি আগের লেকচারেই বলেছিলাম যে প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজের ক্ষেত্রে সেটা যে সিঙ্গেল টাইপ হয়ে থাকে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু 3 টাইপসের আরএনএ পলিমারেজ পাওয়া যায়, আরএনএ পল 1, আরএনএ পল 2, আরএনএ পল 3। কিন্তু এই যে আরএনএ পলিমারেজ দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, এটা হচ্ছে সিঙ্গেল টাইপের হয়ে থাকে, ঠিক আছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে 3 টাইপসের হয়ে থাকে, ঠিক আছে। এই জায়গাটা বলা হয় টাটা বক্স, যেখানে আরএনএ পলিমারেজ বসে। আর একটা কথা, যে এইখানে একটা পার্টও আছে, কত রিজিয়ন থেকে কত রিজিয়নে বসে, এইগুলো অত ডিটেলস নেই। তাও তোমরা মনে রেখো যে প্রোমোটার রিজিয়নে যে টাটা বক্সটা আছে সেইটা -30 বেস পেয়ার থেকে -10 বেস পেয়ারের মধ্যে এইটা টাটা বক্সটা থাকে। এত ডিটেলস নেই, তো এগুলো মনে রাখার দরকার নেই। তো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল একটা ডায়াগ্রাম। এইবারে আমরা কি করব, অ্যাকচুয়াল প্রসেসের মধ্যে ঢুকবো, ট্রান্সক্রিপশন প্রসেসের মধ্যে। তাহলে চলো দেখা যায় অ্যাকচুয়াল ট্রান্সক্রিপশন প্রসেসটা প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কীভাবে হয়ে থাকে। চলো এখন আমরা এই প্রসেস অফ ট্রান্সক্রিপশন পড়তে গিয়ে আমরা এখানে প্রোক্যারিওটিকেরটা পড়বো। প্রোক্যারিওটিক, তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সমান হয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিকের যে আমাদের ট্রান্সক্রিপশন হয়ে থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজমে হয়, কেন এদের মধ্যে নিউক্লিয়াস থাকে না। আর ইউক্যারিওটিক কোষের মধ্যে সেটা দেখা যায় ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে হয়ে থাকে ট্রান্সক্রিপশন পদ্ধতিটা, ঠিক আছে। আর এই প্রোক্যারিওটিকের সাইটোপ্লাজমে যখন ট্রান্সক্রিপশন হয়, এদের মধ্যে যে আমাদের আরএনএ পলটা পড়বো সেটা সিঙ্গেল টাইপের হয়ে থাকে, সিঙ্গেল টাইপ আরএনএ পলিমারেজ, যেটা আমরা শর্টে কি বলি, আরএনএ পল, ঠিক। তো এবারে দেখা যাক যে প্রসেসটা। তো এইখানে ট্রান্সক্রিপশনে আমরা কি করব, এই যে আমাদের একটা লম্বা ডিএনএ, প্রোক্যারিওটিকের ডিএনএ, এটা ঠিক আছে। একদিকটা যদি 5 প্রাইম হয়, এটা হচ্ছে 3 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম, ঠিক আছে। এই হচ্ছে বড় ডিএনএ। এই ডিএনএটার একটা সাইডে কি থাকবে, প্রোমোটার সাইট, এটা হচ্ছে প্রোমোটার,
প্রোমোটার রিজিয়নটা। আর এই জায়গাতে থাকবে টার্মিনেটর রিজিয়ন। আর এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ এখান থেকে এতটা, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। তোমাদেরকে বারবার ছবি আঁকছি যাতে তোমাদের ব্রেনে সেট হয়ে যায়। ঠিক আছে, এই তিনটে সাইটই হচ্ছে আমাদের কি বলা হয়, ট্রান্সক্রিপশনাল ইউনিট। ঠিক আছে, এইবার তো এই প্রোমোটার সাইটে কোন এনজাইমটা বসবে, আরএনএ পলিমারেজ এনজাইমটা বসবে। সিঙ্গেল টাইপ আরএনএ পলিমারেজ কোথায় বসবে, প্রোমোটার রিজিয়নে বসবে। আর এইখানে আমরা যখন ডিএনএ রেপ্লিকেশন পড়েছিলাম তখন এই যে এখানের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, তো এগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড আছে। আর এই ডিএনএ রেপ্লিকেশনের সময়, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার সময় কি হচ্ছিল, কোন এনজাইমটা ফার্স্ট লাগছিল, হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইমের কাজ ছিল এই ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে সেগুলোকে রিমুভ করে তৈরি করে এখানে একটা রেপ্লিকেশন বাবল তৈরি করছিল, এখানে একটা রেপ্লিকেশন বাবল তৈরি করছিল। কিন্তু এইখানে আমাদের আরএনএ ট্রান্সক্রিপশনের সময় এই আরএনএ পলিমারেজ এনজাইমটা সব কিছু কাজ করবে, সব কিছু এভরিথিং কাজ করবে, যে একে খুলবে, হাইড্রোজেন বন্ড ভাঙবে, তারপরে তোমার এই প্রসেসটা কন্টিনিউ করে ডিএনএ থেকে আরএনএ তৈরি করবে, সবই করবে এই সিঙ্গেল টাইপ আরএনএ পল বা পলিমারেজ এনজাইমটা। ঠিক আছে, আর ওখানে কত এনজাইম লিখছিল, খোলার জন্য হেলিকেজ, তারপরে যা ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার জন্য ডিএনএ পলিমারেজ এনজাইম, তাই না? কিন্তু এ একাই 100। ঠিক আছে, কীরকম, এইবারে যখন ফার্স্ট নেক্সট স্টেপে দেখব, এই যে ডিএনএর মধ্যে এটা এক জায়গাতে ওপেন হয়ে, ঠিক আছে, এই জায়গাতে ওপেন হয়েছে। কেন ওপেন হবে, এইখানে এসে কে বসেছে, আমাদের আরএনএ পলিমারেজ এনজাইমটা, আরএনএ পলিমারেজ এনজাইম এসে এখানে বাইন্ড করেছে। এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পল। ঠিক আছে, বেশ। আর এই হাইড্রোজেন বন্ডগুলোকে রিমুভ করেছে এই আরএনএ পলিমারেজ নিজেই। এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো যে রিমুভ হয়েছে এগুলো কিন্তু নিজেই কিন্তু তৈরি করেছে, কে ভেঙেছে, আরএনএ পল। ব্রেক হাইড্রোজেন বন্ড। কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু অন্য কেউ করছিল, সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম। তো যখনই এইরকম তৈরি হয়ে গেল, একটা বাবেলের মতন তৈরি হয়ে গেল না, একটা বাবেলের মতন একটা ফাঁকা জায়গাটা ওপেন হয়ে গেছে এই ডিএনএর এই জায়গা পার্টটা, ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএর পার্টটা। তো তখন আমরা ডিএনএর সময় আমরা কি পড়েছিলাম, ডিএনএ রেপ্লিকেশন বাবেল। আর এইখানে আমরা কি পড়ব, এই পার্টটাকে ট্রান্সক্রিপশন বাবেল, ট্রান্সক্রিপশন বাবেল বলা হবে। ঠিক আছে, বেশ। যখনই আরএনএ পলিমারেজ বসলো এই জায়গাটায় খুললো, কিন্তু এই আরএনএ পলিমারেজ কিন্তু এগোতে পারবে না, এই আরএনএ পলিমারেজ এগোতে পারবে না, এর সিঙ্গেল আরএনএ পলিমারেজ এগোতে পারবে না। তার জন্য একে স্টার্ট করার জন্য এখানে একটা ফ্যাক্টর লাগবে, যে ফ্যাক্টরটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর। স্যার ইনিশিয়েশন ফ্যাক্টরটা কী ছিল, ইনিশিয়েশন ফ্যাক্টরটা হচ্ছে সিগমা ফ্যাক্টর। এটাকে বলবো আমরা সিগমা ফ্যাক্টর। এই সিগমা ফ্যাক্টর এইখানে গিয়ে বাইন্ড করবে। ঠিক আছে, তারপরে প্রসেসটা কন্টিনিউ করবে। ঠিক আছে, তো একে একবার স্টার্ট করে দেবে। আর এই স্টার্ট করার জন্য এই ফেজটাকে আমরা কি ফেজ বলবো, ইনিশিয়েশন। ইনিশিয়েশন ফেজ। ঠিক আছে, ঠিক তুমি ওই ভটভটি গাড়িগুলোতে দেখেছো যে একটা দেখবে দণ্ডের মতন লোহার মতন অংশ থাকে, নিয়ে একটা জায়গাতে ভট করে চালানো হয়। ঠিক আছে, দেখবে চালাতে চালাতে যখন স্টার্ট হয়ে যায় তখন ওই দণ্ডটা বা লোহাটাকে খুলে নেওয়া হয়, নিয়ে আবার ওই যে লোকটা আবার থলের মধ্যে রেখে দেওয়া হয়, নিয়ে আবার গাড়িটাকে স্টার্ট করে নিয়ে চলে গেল। সেই রকমই ওই যে দণ্ডটা রয়েছে না, ওই লোহার পার্টটা, সেইটা মনে করো এই সিগমা ফ্যাক্টরটা। এই সিগমা ফ্যাক্টরটার কাজ হচ্ছে এই আরএনএ পলিমারের এনজাইমের কাছে বসবে, নিয়ে স্টার্ট করে ও কিন্তু বেরিয়ে পড়বে।
ঠিক এইরকমই হবে, এখানেও তাই। এখানে সিগমা ফ্যাক্টর বসবে আর আরএনএ পলিমারেজ কিন্তু পুরো কন্টিনিউ করবে। কিন্তু সিঙ্গেল আরএনএ পলিমারেজ, এখানে যে সিঙ্গেল, এটা বলি এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ পলিমারেজ এ নিজেই কিন্তু গোটা জায়গাতেই ক্যাটালাইজ করবে। এই আরএনএ পলিমারেজটা গোটা এই প্রসেস, এখানে সিগমা ফ্যাক্টরটা তখন লেগে থাকবে না, সিগমা ফ্যাক্টরটা জাস্ট স্টার্ট করার জন্য কাজে লাগবে। ঠিক আছে, তো এইখানে সেই ডিএনএ পলিমারেজ ওপেন হয়ে গেল। তাহলে এটা 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম। ঠিক আছে, বেশ, এইবারে কিন্তু এ কন্টিনিউ করতে থাকবে। কন্টিনিউ করতে গেলে এইখানে কি হবে তাহলে, ধরো এই ডিএনএটা প্রসেসটা চলছে, তো এই জায়গাতে চলে আসছে আরএনএ পলিমারেজ এনজাইমটা। ঠিক আছে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা। আর এইখানে যে নেক্সট স্টেপে কী হবে, এইখান থেকে যে সিগমা ফ্যাক্টর এখানে লেগেছিল স্টার্ট করার জন্য, এখান থেকে কিন্তু সিগমা ফ্যাক্টর কিন্তু রিমুভ হয়ে যাবে, বেরিয়ে পড়বে, রিমুভ সিগমা ফ্যাক্টর। ঠিক আছে, আর যখনই আরএনএ পলিমারেজ সামনের দিকে এগোবে তখন এই দিক থেকে একটা আরএনএ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এইখানটা করি একটু, এইদিকে একটা আরএনএ কিন্তু তৈরি হয়ে যাবে। এই আরএনএটা কি আরএনএ হবে, এটা 5 প্রাইম আর এই দিক থেকে 3 প্রাইম দিকে থাকবে। আর এইটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ সামনের দিকে এগোচ্ছে। ঠিক আছে, এই যে যাচ্ছে আস্তে 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 যাচ্ছে, কিন্তু দেখো এই জায়গাটা যেমন খুলেছে, যখন সামনের দিকে যাবে পেছন দিকে কিন্তু আবার কিন্তু প্যাচ খেয়ে যাবে। এই যে ডিএনএ স্ট্যান্ডটা আবার কিন্তু আবার পেছন দিকে কিন্তু প্যাচ খেয়ে যাবে, এইটা নয় যে পুরো খুলে থাকবে, ও আবার কিন্তু প্যাচ করে যাবে, সামনে থেকে এগোবে প্যাচ খুলবে, এখানে হচ্ছে হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙবে, কে ভাঙবে, আরএনএ পল ভাঙবে, এই আরএনএ পলিমারেজ এনজাইম ভাঙবে, সামনে থেকে এগোবে আর পেছন দিকে কিন্তু আবার কিন্তু র্যাপ হতে থাকবে, এটা নয় যে এটাও খুলে থাকবে। ঠিক আছে, তো এই দিকটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, আর এই দিকটা কে আছে, টার্মিনেটর, এই জায়গাটা আছে টার্মিনেটর, টার্মিনেটর রিজিয়ন, টার্মিনেটর রিজিয়নটা। ঠিক আছে, এইবারে এই যে আরএনএটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এই তখন এইখানকার তখন ফেসকে বলবো আমরা ইলংগেশন ফেস, ইলংগেশন ফেস, যেটাকে বলা হয় দীর্ঘীকরণ দশা বা বৃদ্ধি দশা। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ইনিশিয়েশন ফেজ বললাম, ইলংগেশন ফেজ। এইবারে আরএনএ পলিমারেজটা যখন টার্মিনেটরের রিজিয়নের কাছে আসবে তখন কি ঘটবে দেখা যাক। তো নেক্সট স্টেপে কি হবে, এই যে আরএনএটা, এই ডিএনএটা টার্মিনেটর রিজিয়নের কাছে আসবে, তখন এই টার্মিনেটর জায়গাতে যখনই চলে আসবে, এই নেক্সট ফেজে টার্মিনেটর রিজিয়নে যখনই আরএনএ পলিমারেজটা আসবে, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইমটা, তখন এই টার্মিনেটর রিজিয়নে আসার পরে এখান থেকে একটা রো ফ্যাক্টর আসবে, এখানে বসবে, যেটাকে বলছিলাম রো ফ্যাক্টর। আর রো ফ্যাক্টরকে আমরা কি বলছিলাম, টার্মিনেটর ফ্যাক্টর। এই টার্মিনেটর ফ্যাক্টর গিয়ে বসবে এই আরএনএ পলিমারেজের জায়গাতে, এই জায়গাতে গিয়ে বসবে। ঠিক আছে, যখনই বসবে তখন ওর সিগন্যাল পেয়ে যাবে যে আমার এইবারে আর দশাটাকে কন্টিনিউ করা যাবে না, প্রসেসটা এইখানে আমাকে বন্ধ করতে হবে, আরএনএ পলিমারেজ ভাবছে। ঠিক আছে, আর এই দিকে ও লম্বা করে আরএনএ কিন্তু তৈরি করে ফেলেছে এইদিকে। ঠিক আছে, এটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা 3 প্রাইমের দিকে থাকবে, মানে নতুন যে আরএনএ তৈরি হচ্ছে সেটা 5 প্রাইম 3 প্রাইম থাকবে। ঠিক আছে, আর এইখান থেকে যখনই ইনিশিয়েশন টার্মিনেটর ফ্যাক্টর যখনই এখানে কী হবে, টার্মিনেটর ফ্যাক্টর যখনই আমাদের আরএনএ পলের কাছে বসবে
তখন আরএনএ পল এইখান থেকে কিন্তু বেরিয়ে পড়বে, আরএনএ পল কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে পড়বে। আর বেরিয়ে পড়লে এইখানে যে নতুন যে এমআইটা তৈরি হচ্ছে সেই এমআইটা এখান থেকে ছেড়ে ও কিন্তু নিচের দিকে চলে আসবে এইরকম করে, একদিকটা থাকবে 5 প্রাইম, অপোজিটটা থাকবে 3 প্রাইম। আর এইটাই হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, আর এইটাই হচ্ছে অ্যাকচুয়াল এমআরএনএ, ঠিক আছে। এই হচ্ছে সেই প্রসেসটা। আর তখন এই ফেজটাকে তখন আমরা কি ফেজ বলবো? টার্মিনেশন ফেজ। এই 3টে স্টেপে কিন্তু আমাদের এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কমপ্লিট হয়, সেটা প্রোক্যারিওটিক বলো আর ইউক্যারিওটিক বলো, দু জায়গাতেই কিন্তু এই প্রসেসটা এইভাবেই হয়। ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, যার যেখানে আমাদের প্রোমোটার রিজিয়ন থাকবে, টার্মিনেটর রিজিয়ন থাকবে, আর হচ্ছে স্ট্রাকচারাল জিন থাকবে। এই স্ট্রাকচারাল জিন থেকেই কিন্তু এই অ্যাকচুয়াল এমআরএনএটা কিন্তু তৈরি হলো, যেটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, সেটা হচ্ছে এমআরএনএ, ঠিক আছে। তো এটা টার্মিনেশন নয়, এটা হচ্ছে টার্মিনেটর রিজিয়ন, ঠিক আছে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে হচ্ছে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যেমন সাইটোপ্লাজমে হচ্ছিল, ইউক্যারিওটিকের ক্ষেত্রে কী হবে? কোষের নিউক্লিয়াসের মধ্যে হবে, কেন প্রোক্যারিওটিক সেল বা ব্যাকটেরিয়া কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, তাই সাইটোপ্লাজমেই হতে হয়, ঠিক আছে। এইবার আমরা কি করব, যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্স দেখব, যে ট্রান্সক্রিপশনে কী কী ডিফারেন্স হতে পারে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে। চলো দেখা যাক। এই যে ট্রান্সক্রিপশনের প্রসেসটা এইবারে আমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে দেখব এবং তার ডিফারেন্সও করব, ঠিক। তো একদিকে লিখি প্রোক্যারিওটস, আর একদিকে লিখি ইউক্যারিওটস। তো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই ট্রান্সক্রিপশন হয়ে থাকে, আমি এখনই বললাম, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন হয়ে থাকে নিউক্লিয়াসে, ঠিক আছে। তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোপ্লাজমে আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে নিউক্লিয়াসে ট্রান্সক্রিপশন প্রসেসটা চলতে থাকে, ঠিক আছে। বেশ, এদের ক্ষেত্রে কি হয়? প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এখনই দেখলাম যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আছে, 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডিএনএ থেকে কি হবে? ট্রান্সক্রাইব করে এমআরএনএ তৈরি হবে, এটা হচ্ছে সেই এমআরএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এমআরএনএ, ঠিক আছে। আর এই দিকটা হবে 5 প্রাইম, এই দিকটা হবে 3 প্রাইম। তো এইটা হচ্ছে ট্রান্সক্রিপশনের পদ্ধতিতে এটা হয়ে থাকে, তো আমরা জানি এইটা, ঠিক। আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়? এই যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ যেটা আছে, ধরো এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক, এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, ঠিক। তো এই যে ডিএনএটা থেকে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে যে আমাদের আরএনএটা তৈরি হবে, সেই আরএনএটা যেটা তৈরি হয়, ধরো এটা হচ্ছে আরএনএ, এই দিকটা হলো 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম। এই সদ্য আরএনএটা তৈরি হয় কার প্রসেসের মধ্যে? এখানেও সেই ট্রান্সক্রিপশন, একই পদ্ধতি, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকে যেটাই দেখছি, ঠিক আছে, সেটা ইউক্যারিওটিকের ক্ষেত্রেও তাই হয়। আর এগুলো হচ্ছে নাইট্রোজেন বেস, যেগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত আছে এগুলো, ঠিক আছে। বেশ, এইবারে কি হয়? এই যে ডিএনএটা, যে ইউক্যারিওটিকের ক্ষেত্রে যে সদ্য যে ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হলো না সদ্য, তো এই ডিএনএকে বলা হয় এইচএন আরএনএ। এই এইচএন আরএনএ যেটা তৈরি হয়, ফার্স্ট যে ডিএনএ তৈরি হয় এইচএন আরএনএ, যার নাম হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বলা হয়, ঠিক আছে। তো এইটা কি হয়ে থাকে? এই এইচএন আরএনএটা নন ফাংশনাল হয়। এই আরএনএটা অ্যাকচুয়ালি যখন তৈরি হয় সেটা নন ফাংশনাল হয়ে থাকে, কিন্তু প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে এমআরএনএটা তৈরি হলো কিন্তু সেইটা কিন্তু ফাংশনাল হয়ে থাকে, এটা মনে রাখবে, এটার ক্ষেত্রে কিন্তু ফাংশনাল হয়ে থাকে। কিন্তু এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে আরএনএটা তৈরি হলো সেটা হচ্ছে নন ফাংশনাল হয়। কেন হয়? কারণ হচ্ছে এই ডিএনএর মধ্যে থাকে কিছু
এক্সপ্রেসেবল জিন আর কিছু নন এক্সপ্রেসেবল জিন। যেমন এক্সপ্রেসেবল জিনগুলোকে বলা হয় যেমন এক্সন, এক্সপ্রেসেবল জিনগুলোকে বলা হয় এক্সন, আর নট এক্সপ্রেসেবল বা নন এক্সপ্রেসেবল জিনগুলো হচ্ছে ইন্ট্রন। এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন। তো এক্ষেত্রে মনে রাখবে যে এইটা হচ্ছে এক্সন আর এই পার্টটা হচ্ছে ইন্ট্রন। এই ইন্ট্রনটা হয় নন ফাংশনাল আর এক্সনটা হয় ফাংশনাল। তো এইখানে যখন এইচআরএনএ তৈরি হয়, যখন ডিএনএর মধ্যেই যখন এই এক্সন ইন্ট্রন যখন থাকে, তখন আরএনএর মধ্যে যখন কপি হয়ে ডিএনএটা ডিএনএ থেকে যখন কপি হয়ে যখন আরএনএ তৈরি হয়, মানে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, তখন ডিএনএর মধ্যে যে এক্সন ইন্ট্রন আছে সেটা কিন্তু এইচএনআরএনএর মধ্যে চলে আসে। ঠিক আছে, তো এইখানে কি থাকবে, এই পার্টগুলো কিন্তু তখন এক্সন ইন্ট্রন হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে এক্সন, এইটা পার্টটা ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এক্সন, ইন্ট্রন, এরকম করে এই আরএনএটা সদ্য যে আরএনএটা তৈরি হলো তার মধ্যে থাকে যায়। ওই জন্য যে ফার্স্ট যে আরএনএটা তৈরি হলো সেটা এইচএনআরএনএ, আর এই ইন্ট্রন থাকার কারণে এটা হয়ে থাকে নন ফাংশনাল। কিন্তু আমরা মনে রাখবে যে প্রোক্যারিওটিকের মধ্যে, এই প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোনো ধরনের কিন্তু ইন্ট্রন কিন্তু থাকে না। ঠিক আছে, এর কারণ হচ্ছে এখানে এগুলো হচ্ছে সবই এক্সপ্রেসেবল জিন, এটাতে নো ইন্ট্রন প্রেজেন্ট। আর এর পুরো জিনগুলোই হচ্ছে সবই হচ্ছে এক্সন, এর পুরোপুরি সব জিনগুলো হচ্ছে সব এক্সপ্রেসেবল জিন, পুরোপুরি জিনটাই হচ্ছে এক্সপ্রেসেবল জিন, আর এদের মধ্যে ইন্ট্রন থাকে না। ঠিক আছে, আর এদের মধ্যে সেই ইন্ট্রনটা থাকে বলে এরা হচ্ছে নন ফাংশনাল হয়ে থাকে। তাই এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে এই এক্সনগুলোকে রেখেই কিন্তু একটা ম্যাচিওর এমআরএনএ তৈরি করব। ঠিক আছে, তো এর জন্য আর একটা প্রসেসিং করতে হয়। ঠিক আছে, প্রসেসিং করে কিন্তু কি করে ইন্ট্রনগুলোকে বাদ দেওয়া হয়। তাই এই ইন্ট্রনগুলোকে আমরা এখান থেকে বাদ দেব, রিমুভ ইন্ট্রন। আর এই ইন্ট্রনকে বার করার যে প্রসেসকে বলা হয়, মনে রাখবে, স্প্লাইসিং। তো এই রিমুভ করার প্রসেসটাকে, ইন্ট্রনকে রিমুভ করার প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিং। তো এই স্প্লাইসিং হলে শুধুমাত্র এক্সনগুলোই শুধু পড়ে থাকবে, এক্সন, 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 এক্সন। যদি এইটা এক্সন 1 নিই, এটা যে 2, এটা যে 3, আরও 4 আছে, তাহলে এটা হচ্ছে এক্সন 1, এক্সন 2, এক্সন 3, এক্সন 4। ঠিক আছে, ধরে নিলাম এখানে এক্সন 4 নেই, তাই এক্সন থাকতে পারে, মানে আরও আছে, আরও বড় আছে এই চ্যানেলটা, সেইখান থেকে কেটে কেটে শুধুমাত্র এক্সপ্রেসেবল পার্টগুলো বা ডিএনএ যে এক্সপ্রেসেবল জিনগুলোকেই কিন্তু আমরা কি করলাম, এই এমআরএনএতে কনভার্ট করলাম। এটা হয়ে গেল 5 প্রাইম 3 প্রাইম। ঠিক আছে, তো এইটাই অ্যাকচুয়াল ম্যাচিওর এমআরএনএ তৈরি হলো, ম্যাচিওর এমআরএনএ তৈরি হলো। আর এই ম্যাচিওর এমআরএনএ থেকেই কিন্তু পরে কিন্তু কি তৈরি করবে, প্রোটিন তৈরি করবে। ঠিক আছে, মানে এই এইচএনআরএনএ থেকে কিন্তু প্রোটিন তৈরি হবে, কেন এখানে ইন্ট্রন আর এক্সন মিলেমিশে আছে। তাই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে একদম ফাংশনাল আরএনএ বানিয়ে তারপরেই কিন্তু আমরা প্রোটিন তৈরি করতে পারবো। আর এদের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টি এমআরএনএ, প্রত্যেকটা পার্টি হচ্ছে ফাংশনাল, তাই এখান থেকে ডাইরেক্ট এমআরএনএ থেকে আমরা কি করতে পারছি, প্রোটিন বানাতে পারবো। ঠিক আছে, কিন্তু প্রোক্যারিওটিকের ট্রান্সক্রিপশন হয় সাইটোপ্লাজমে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে হয় নিউক্লিয়াসের ক্ষেত্রে। তো এই যে চেঞ্জ হচ্ছে না, এই যে প্লাইসিং হলো, ঠিক আছে, কার ট্রান্সক্রিপশনের পরে আরও কিছু মডিফিকেশান হয়। এইটা একটা মডিফিকেশান দেখলাম যে এই নতুন যে আরএনএ তৈরি হলো, সেই যে নতুন যে এইচএনআরএনএ তৈরি হলো, সেইখান থেকে ইন্ট্রনগুলোকে বাদ দিলাম, সেটা প্লাইসিং পদ্ধতিতে শুধুমাত্র এক্সনগুলোকে রাখলাম। কিন্তু আরেকটা মডিফিকেশান হয় যে এই যে 5 প্রাইম পজিশনে একটা ক্যাপ বসে, এরকম করে ক্যাপ বসে। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাপিং, এটাকে বলা হয় ক্যাপিং। আর এই 3 নম্বর পজিশনটা যেটা আছে না, এই 3 নম্বর পজিশনে কিন্তু কি লাগে, 3 নম্বর পজিশনে অ্যাডিনাইলেট রেসিডিউগুলো অ্যাটাচ হয়, মানে হচ্ছে অ্যাডিনিন যে নিউক্লিওটাইড সেইখানে এই 3 নম্বর পজিশনে লাগবে। এবার কেন লাগে, ঠিক আছে, কোশ্চিন হচ্ছে এবার কেন লাগে, আগে বসাই জিনিসটা। এইখানে এই জায়গাটা মুছি, তো এইখানে অ্যাডিনাইলেট, অনেকগুলো অ্যাডিনাইলেট বা অ্যাডিনাইল রেসিডিউ এইখানে বাইন্ড করে নিয়ে, এই দিকটা হয় 3 প্রাইম,
ঠিক আছে। আর এইটাকে আমরা তখন বলবো এটা হচ্ছে এমআরএনএ পার্টটা এটা। তো এইটাকে আমরা তখন এই জায়গাটাকে বলা হয় টেলিং, টেল। তো এইরকম করা হয় কেন? এইরকম করা হয় কারণ এর জন্য তার আগে বলি যে এই যে তিনটে মডিফিকেশান দেখলে না, একটা হচ্ছে স্প্লাইসিং, একটা হচ্ছে ক্যাপিং 2 নম্বর, আর 3 নম্বর হচ্ছে টেলিং। এই তিনটে প্রসেসকে একসাথে বলা হয় কি পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন। মানে দেখো, পোস্ট মানে হচ্ছে পরে, ট্রান্সক্রিপশন অলরেডি হয়ে গেছে, এর ক্ষেত্রেও ট্রান্সক্রিপশন হয়ে গেছে, তো ম্যাচিউর এমআরএনএ তৈরি করেছে। এর ক্ষেত্রে ট্রান্সক্রিপশন যখন তৈরি হয়েছে ইউক্যারিওটের ক্ষেত্রে, কিন্তু ম্যাচিউর এমআরএনএ তৈরি হয়, নন ফাংশনাল আরএনএ তৈরি করেছে। কিন্তু এরপরেও মডিফিকেশন হয়েছে, যে মডিফিকেশনের মধ্যে এইখানে মধ্যে ইন্টন আর এক্সন থাকার কারণে এটা হচ্ছে নন ফাংশনাল হয়, তাকে ইন্টনগুলোকে বাদ দিয়ে দিতে হয়েছে। আর এই এমআরএনএর 5 প্রাইমের দিকে ক্যাপিং বসানো হয়েছে, আর 3 প্রাইম পজিশন থেকে অনেকগুলো অ্যাডিনাইলের টেল বসানো হয়েছে, মানে এটাকে বলা হয় পলি এ টেল। আর এই এ মানে হচ্ছে অ্যাডিনিন বা অ্যাডিনাইলেট রেসিডিউ বসানো হয়। ঠিক আছে, এইবারে হচ্ছে আমি প্লাইসিংটা তো বুঝলাম, এটাকে হলো যে ম্যাচিওর এমআরএনএ তৈরি করলো, কিন্তু এই ক্যাপিং আর টেলিং, এই যে পলি এ টেল মানে যে বসানোর কারণটা কি? কারণ হচ্ছে যে আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে ইউক্যারিওটিক সেলের মধ্যে যে নিউক্লিয়াসের মধ্যে কি হয়, ট্রান্সক্রিপশন পদ্ধতিটা কমপ্লিট করে। ঠিক আছে, তাহলে ধরো এইটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এটা হচ্ছে ইউক্যারিওটিক সেল, আর ইউক্যারিওটিক সেলের মধ্যে আছে নিউক্লিয়াস। ধরো এইটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই নিউক্লিয়াসের মধ্যে আছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকে কি তৈরি হলো? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ তৈরি হলো। ঠিক আছে, আর এই দিকটা 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম। এটা হচ্ছে এমআরএনএ। ঠিক আছে, এই এমআরএনএ থেকে আমরা জানি এই এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো প্রোটিন তৈরি করতে গেলে এই এমআরএনএ থেকে যদি প্রোটিন তৈরি হয়, এই এমআরএনএটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে, এটা তো নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এর মধ্যে আছে এই বাইরে, নিউক্লিয়াসের বাইরে, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো আমি বলতে চাইছি যে এই এমআরএনএ থেকে যখন আমি প্রোটিন বানাবো, সেটা কিন্তু নিউক্লিয়াসে হয় না। ঠিক আছে, তো নিউক্লিয়াস থেকে এই এমআরএনএটাকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসতে হয়। একে বেরিয়ে কোথায় আসতে হয়? সাইটোপ্লাজমে আসতে হয়। কেননা সাইটোপ্লাজমের মধ্যেই আছে কি অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার। ঠিক আছে, আর এইখানে অ্যামাইনো অ্যাসিড পরপর জুড়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তার জন্য এমআরএনএকে কোথায় আসতে হবে? আমাদের সাইটোপ্লাজমের মধ্যে আসতে হবে, ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে। আর এই ইউক্যারিওটিক সাইটোপ্লাজমে আসার পরে এই ক্ষেত্রে কি হয়? এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে কি? এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়েজ এনজাইম। এর মধ্যে থাকে নিউক্লিয়েজ এনজাইম। এই নিউক্লিয়েজ এনজাইমের কাজ হচ্ছে এর কাজ হচ্ছে যে ডাইজেস্ট করে নিউক্লিক অ্যাসিডকে, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড কোনগুলো? নিউক্লিক অ্যাসিডকে বলা হয় ডিএনএ আর আরএনএ। আর আরএনএ তো এখানে দেখতেই পাচ্ছ, এমআরএনএটা এখানে চলে এসছে। তো যখনই এমআরএনএ যখন চলে আসে সাইটোপ্লাজমে, তখন এই এমআরএনএটা এই নিউক্লিয়াস দ্বারা কি হতে পারে? নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, একদম ডেস্ট্রয় হয়ে যেতে পারে এই এমআরএনএটা, এই নিউক্লিয়াস এনজাইমটা থাকার কারণে। ঠিক আছে, এই নিউক্লিয়াস এনজাইমটা সঙ্গে সঙ্গে কী করে? এই এনজাইমটাকে নষ্ট করে দিতে পারে। আর এই এনজাইমটা থেকে বাঁচার জন্য আমাদের এই এমআরএনএটা কি করে? মাথার দিকে একটা 5 প্রাইম পজিশনে একটা ক্যাপ পরে নেয়, আর টেল দিকে 3 প্রাইম পজিশনের দিকে একদম একটা মানে সে কী বলবো, পলি অ্যাডিনাইলের টেল বসানো হয় পরপর, যাতে এই নিউক্লিয়াস এনজাইমটা এই সাইটোপ্লাজমে যখন এমআরএনএটা আসে, যাতে এমআরএনএটাকে চিনতে না পারে। অনেক সময় হয় না, মুভিতে দেখেছো না, কেউ যদি ক্রাইম করে থাকে, তো ক্রাইম করার পরে যখন রাস্তায় বেরোবে বা যেখানে যাবে, সেই জন্য ও কিন্তু প্রোটেকশন নেয়, মুখে মাস্ক পরে, মাথায় টুপি পরে,
পায়ে জুতো পরবে, এমনভাবে সে নিজেকে রিপ্রেজেন্ট করে যাতে কেউ ওকে চিনতে না পারে। সেই রকমই এই এমআরএনএও সেই রকম নিজেকে চেঞ্জ করে, যা নিউক্লিয়াস থেকে যখন সাইটোপ্লাজমে আছে তখন মাথায় একটা ক্যাপ পরে আর টেল এর নিচের দিকে একটা টেলের মতন অংশ থাকে, অ্যাডিনাইলের টেল, ঠিক আছে। ওই জন্য এই দিকে একটা ক্যাপ বসিয়ে নেয় আর এই দিকে অ্যাডিনাইলেট টেলের মতন এখানে বসায়, তারপরে ও কিন্তু বাইরে বেরিয়ে আসে যাতে নিউক্লিয়াস এনজাইমটা যাতে ওকে চিনতে না পারে, নিউক্লিয়াস এনজাইমটা যাতে চিনতে না পারে। তারপরে ওই এমআর থেকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রোটিন তৈরি করে ফেলে। তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে প্রোটিন তৈরি করা। এখনই যদি এমআরটা যদি এসে এখানে যদি সাইটোপ্লাজমে এসে যদি প্রোটিনই তৈরি করতে না পারে, তাহলে আমার এই ট্রান্সক্রিপশন প্রসেসটাই তো আমার ফালতু হয়ে যাবে তাহলে, ঠিক আছে। আর ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে কী হয়, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয়, সাইটোপ্লাজমের মধ্যে এই ট্রান্সক্রিপশন পদ্ধতিটা হয়ে থাকে, ঠিক আছে। এদের ক্ষেত্রে এদেরও তো সাইটোপ্লাজমে তো তোমার মনে হবে স্যার এদের ক্ষেত্রে তো সাইটোপ্লাজমে নিউক্লিয়াস এনজাইমটা থাকতে পারে, হ্যাঁ অবশ্যই থাকে। তো এই যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি হয়, ধরো এটা প্রোক্যারিওটিক সেল, ঠিক আছে। তো প্রোক্যারিওটিক সেলের মধ্যে যখন ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এটা যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, কিন্তু এদের ডিএনএটা কিন্তু সার্কুলার ডিএনএ হয় প্রোক্যারিওটিক ডিএনএ ক্ষেত্রে। তো এইখান থেকে যখন আমাদের ট্রান্সক্রিপশন করার পরে যখন এমআরএনএ তৈরি করে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এমআরএনএটা এমনভাবে তৈরি হয় কীরকম, এই আরএনএটা তৈরি হয়, এইটা হচ্ছে আরএনএ, যেটা হচ্ছে 5 প্রাইম আর এইদিকে থাকে 3 প্রাইম। তো এই যে প্রোক্যারিওটের ক্ষেত্রে এইটা হচ্ছে সাইটোপ্লাজম, প্রোক্যারিওটের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না, তাই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু ট্রান্সক্রিপশন কমপ্লিট হয়ে যায়। এইবারে ব্যাপারটা হয় এদের ক্ষেত্রে যেহেতু কোনো রকম ক্যাপিং হয় না, নো ক্যাপিং, কোনো ক্যাপিং দেখা যায় না, নো ক্যাপিং, নো টেলিং অ্যান্ড নো প্লাইসিং। কেন, এদের মধ্যে তো ইন্টর্নই থাকে না, আমি বলেছি যে এদের মধ্যে কিন্তু ইন্টর্ন প্রেজেন্ট থাকে না, তাই এদের প্রত্যেকটা পার্টি হচ্ছে একজন থাকে। তো এইগুলো কিছু হয় না, ক্যাপিং হয় না, টেলিং হয় না, নো স্প্লাইসিং, কোনো কিছু হয় না। ওই জন্য এদের ক্ষেত্রে যখনই নিউক্লিয়াস ডিএনএ থেকে যখনই নতুন আরএনএটা তৈরি হয়, এই এমআরএনএটা যখনই তৈরি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে এমআরএনএ থেকে কিন্তু প্রোটিন তৈরি করে না, সঙ্গে সঙ্গে এই এমআরএনএ থেকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রোটিন বা ট্রান্সলেশন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে প্রোটিন বা ট্রান্সলেশন শুরু করে দেয়। কেননা এইখানে যদি এখনই যদি আরএনএটা যদি থাকে সাইটোপ্লাজমের মধ্যে আরএনএটা যদি থাকে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, তাহলে এই সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস এনজাইম, ব্যাকটেরিয়ার মধ্যে নিউক্লিয়াস এনজাইম আছে, সঙ্গে সঙ্গে এমআরএনএটাকে নষ্ট করে ফেলবে। তার জন্য ওদের ক্ষেত্রে যখনই এমআরএনএটা তৈরি হয়, এমআরএনএটার সঙ্গে সঙ্গে কিন্তু প্রোটিনটা তৈরি করে ফেলে। ওই জন্য এদেরকে বলা হয় যে এই যে ডিএনএটা আরএনএ আর প্রোটিন যে তৈরি হচ্ছে, এদের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন and translation can be coupled in bacteria। এটা হচ্ছে এনসিআরটি লাইন, এটা কাপেলড হয়ে থাকে, ঠিক আছে, কাপেলড হয়, একসাথে হয়। কিন্তু এদের ক্ষেত্রে ইউক্যারিওটের ক্ষেত্রে আগে ডিএনএ থেকে, এটা যে ডিএনএ থেকে আগে আরএনএ তৈরি হয়, কমপ্লিটলি আরএনএ তৈরি হয়ে গেল, আরএনএ তৈরি হওয়ার পরে তারপরেও সাইটোপ্লাজমে যায়। কিন্তু প্রোক্যারিওটের ক্ষেত্রে আরএনএ হওয়ার সাথে সাথে কিন্তু প্রোটিন হয়ে যায়, মানে ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে যখন প্রোটিন হয় তখন তাকে বলা ট্রান্সলেশন। আর এই দুটো ঘটনা একসাথে কাপেলড হয়, একসাথে ঘটনা হয়, তাই জন্য এটাকে কাপেলড রিঅ্যাকশন বলা হয়, ঠিক আছে। আর এইটা বুঝতে পারলে যে ইউক্যারিওটের ক্ষেত্রে কি হয়, ইউক্যারিওটের ক্ষেত্রে কেন ক্যাপিং আর পলি এ টেল বসাতে হয়, মানে এডিনাইলেট রেসিডিউ বসাতে হয়, কারণ তাকে কিন্তু কোথা থেকে আসতে হয়, যখন নিউক্লিয়াস থেকে যখন সাইটোপ্লাজমে আসে তখন ওকে কি দরকার, ওর প্রোটেকশনের দরকার, যাতে এই এমআরএনএটাকে এই নিউক্লিয়াস এনজাইম যাতে চিনতে না পারে, আর চিনতে পারলেই কিন্তু একে নষ্ট করে দেবে এমআরএনএটাকে। তাহলে এত কষ্ট করে যখন এমআরএনএটা তৈরি করলো, তাহলে তো পুরোপুরি তো ওয়েস্ট হয়ে যাবে, পুরো জিনিসটাই, প্রসেসটাই ওয়েস্ট হয়ে যাবে জিনিসটা, তাই না। তাই এই থেকে বাঁচানোর জন্য এই তার প্রসেস। তাহলে এইটা ধরো প্রোক্যারিওটিকের ট্রান্সক্রিপশন আর এইটা হচ্ছে ইউক্যারিওটিকের ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আরেকটা কথা, এদের মধ্যে এই যে এইচএনআরএনএর মধ্যে যে সদ্য আরএনএ তৈরি হলো, এই এইচএনআরএনএর ক্ষেত্রে এক্সন ইন্টর্ন রয়েছে না, ওই জন্য এই এইচএনআরএনএকে কি বলা হয়, স্প্লিট জিন। তো এর একটা কথা মনে রাখবে, এই স্প্লিট জিন কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যেই দেখা যায়,
ইউক্যারিওটিক সেলের মধ্যেই কিন্তু এই স্প্লিট জিন দেখা যায়। কেন? এখানের মধ্যে এক্সন ইন্টন আছে, কিন্তু এদের ক্ষেত্রে তো এক্সনই সবসময় এক্সনই প্রেজেন্ট, ইন্টন তো থাকে না, তার জন্য এদের মধ্যে স্প্লিট জিন দেখা যায় না। এরপরে তোমাদের কাজ হলো, এই যে আমি ডিফারেন্স করলাম না, তোমরা কি করবে, খাতায় প্রত্যেকটা পয়েন্ট করবে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে এই ট্রান্সক্রিপশনের যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু দেখবে। আরেকটা পার্থক্য হবে কি, যে ট্রান্সক্রিপশনের জন্য যে এনজাইমটা থাকে, যেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পল, এর ক্ষেত্রেও যে এনজাইমটা থাকে আরএনএ পল। তো এই আরএনএটা যে তৈরি হলো, এইখানে আছে সিঙ্গেল টাইপ হয়ে থাকে, এর আরএনএটা হয় সিঙ্গেল টাইপ, কিন্তু এর যে আরএনএটা হয় 3 টাইপ, যেটা আমরা পড়েছিলাম আরএনএ পল 1, আরএনএ পল 2 আর আরএনএ পল 3। এটাও কিন্তু একটা ডিফারেন্স কিন্তু ক্লিয়ার হয়েছে। আর আমরা যেখানে ক্যাপিং আর টেলিং পড়ছি না, এই যে পলি অ্যাডিনাইলের টেল আর একটা হচ্ছে ক্যাপিং, এই ক্যাপিং আর টেলিংটা একটু ভালো করে বুঝবো। আর সেই সাথে না ইউক্যারিওটিক, আমরা প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্স করলাম, তো এখন কি করব, ইউক্যারিওটিকের ট্রান্সক্রিপশন পদ্ধতিটা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। তো এইবার আমরা ইউক্যারিওটিকের যে ট্রান্সক্রিপশন প্রসেসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ওখানে একটুখানি পার্থক্য করেছিলাম তো প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে, এখানে আমরা ভালো করে ছবিটা দেখি এবং ভালো করে ওই ক্যাপিং আর টেলিং যে জিনিসটা সেটাও আমি বলবো এটা কী রকম থাকে। তাহলে আমরা ধরো এটা হচ্ছে ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ঠিক আছে, এক দিকটা 5 প্রাইম, এক দিকটা 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, এটাই থাকে ডিএনএ, যেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ঠিক, তো এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থেকেই কি হবে, একটা আরএনএ তৈরি করবে। সেই আরএনএটা ইউক্যারিওটিকের ক্ষেত্রে কী হবে, সেটা এইচএন আরএনএ। সদ্য যে আরএনএটা তৈরি হয় সেটার মধ্যে এইচএন আরএনএ বলবো, যেটাকে বলা হয় হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, বা একের নাম বলা হয় প্রি আরএনএ বা ইম্যাচিওর আরএনএ। কেন এখনও ম্যাচিওর নয়? কেন নয়? কেন ডিএনএর মধ্যে যে এক্সন ইন্টনগুলো আছে, ডিএনএর মধ্যেও এক্সন ইন্টন আছে, সেইটাই কপি হয়ে আরএনএতে চলে আসে। কেন ডিএনএর মধ্যে সব জিনগুলোই, সব পার্টির মধ্যে কিন্তু জিন থাকে না, ঠিক আছে, কিছু পার্ট এক্সন থাকে, কিছু পার্ট ইন্টন। এক্সন হচ্ছে যে জিনগুলো এক্সপ্রেস করবে এবং সেগুলো প্রোটিনে কনভার্ট করবে, আর ইন্টন যেটাগুলো হচ্ছে এক্সপ্রেস করে না, সেখান থেকে প্রোটিনও তৈরি করতে পারে না, ঠিক আছে। তো এক্সন ইন্টন এরকম করে ডিএনএর মধ্যে থাকে, আর সেইটাই কপি হয়ে কোথায় চলে আসে, এই আরএনএর মধ্যে চলে আসে। ডিএনএ থেকে যখন আরএনএ হয় তখন এর মধ্যেও সেই দেখা যায় ইন্টন এক্সন, ইন্টন এক্সন, মানে হচ্ছে এটা হচ্ছে এক্সন যদি হয়, এটা ইন্টন এক্সন, ইন্টন এক্সন, ইন্টন এক্সন, ঠিক আছে। আর এই ধরনের এক্সন ইন্টন থাকার কারণে এই এইচএন আরএনএ যেটা সদ্য তৈরি হয় সেইটাকে আমরা কি বলি হয়, স্প্লিট জিন। আর স্প্লিট জিন শুধুমাত্র একমাত্র এই ইউক্যারিওটিক সেলের মধ্যেই যে ট্রান্সক্রিপশন পদ্ধতি হয় তার মধ্যেই কিন্তু দেখা যায়। ঠিক, তো এইবারে কি করা হয়, তো এই যে আমাদের এক্সন আর ইন্টন যে তৈরি হয়েছে এইবারে কি হয়, আমাদের এই 5 প্রাইম পজিশনে আমাকে কি করতে হবে, একটা ক্যাপ বসাতে হবে। এইখানেও 3 প্রাইম পজিশনে আমাকে টেল বসাতে হবে। তো এর ফলে হয় এইটাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। আর ট্রান্সক্রিপশনের পরেও যদি আরও মডিফিকেশান চলে তখন তাকে বলা হয় পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান, যেটা আমরা এখনই পড়লাম। তো এরপরে কি হয়, এই যে আরএনএটার মধ্যে ক্যাপ বসায়, তো এটা হচ্ছে সেই এইচএন আরএনএটা, তো এই দিকটা হচ্ছে সেই 5 প্রাইম আর এই দিকটা হচ্ছে 3 প্রাইম। আর এইখানের মধ্যে এখনও এক্সন ইন্টন আছে, এক্সন ইন্টন, এক্সন ইন্টন, এক্সন ইন্টন, এক্সন ইন্টন, এরকম আছে, ধরো এরকম পরপর আছে। তো এইখানে কি করা হয়, এই যে পজিশন 5 প্রাইম পজিশনে কিন্তু একটা ক্যাপ বসানো হয়, একটা ক্যাপ, এটা হচ্ছে ক্যাপ। আর এই ক্যাপটা কি ক্যাপ বলা হয়, এটাকে বলা হয় গুয়ানোসিন মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট ক্যাপ বলা হয়। তো এটার নাম কি, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, 3টে ফসফেট আছে। আর এই 3 নম্বর পজিশনে কি হয়, এইখানে আমাদের পলি এ মানে হচ্ছে অ্যাডিনাইলেট রেসিডিউগুলোকে এরকম করে পরপর করে বাইন্ড করতে থাকে। প্রায় কতগুলো করতে থাকে, প্রায় মনে রাখবে 200 থেকে
300টা অ্যাডিনাইলেট রেসিডিউকে এখানটা বাইন্ড করতে থাকে, ঠিক আছে, নিয়ে তার শেষে হয় এইরকম থাকে 3'। আর এইটাকেই বলা হয় পলি এ টেল। আর এখানে এ মানে হচ্ছে অ্যাডিনিনকে বলছে, ঠিক আছে, অ্যাডিনিন নিউক্লিওটাইড, মনে থাকবে। এইবারে আমরা যে এই যে গুয়ানোসিন মিথাইল ক্যাপ, আমি এটা লিখি একবার, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, এটার নাম হচ্ছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা স্ট্রাকচারটা একবার ভালো করে দেখি। দেখো গুয়ানোসিনের স্ট্রাকচার, গুয়ানোসিন কি করবে, গুয়ানোসিন কাকে বলে, গুয়ানোসিন হচ্ছে সুগার আর গুয়ানিন, গুয়ানিন হচ্ছে নাইট্রোজেন বেস আর সুগার হচ্ছে সুগার নর্মাল রাইবোজ সুগার, যেটা mRNA খেতে পাওয়া যায়, ঠিক আছে। তো এটা ধরো সেই সুগার, কেমন হবে স্ট্রাকচারটা কেমন থাকে দেখো, এটা হচ্ছে সুগারটা, সুগারের 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের সাথে কি হয়, এই যে আমাদের কে আছে গুয়ানোসিন, গুয়ানোসিন এসে বাইন্ড করে, ঠিক আছে। এটা হচ্ছে গুয়ানোসিনের স্ট্রাকচার, এটা হচ্ছে সুগার, এটা হচ্ছে গুয়ানোসিন। গুয়ানোসিনের যদি কার্বন নাম্বার দেখো, তো সুগারের 1 নাম্বার কার্বনের সাথে গুয়ানিন একটা হচ্ছে পিউরিন, আমার মনে পড়ছে পিউরিনের হচ্ছে 9 নাম্বার পজিশনে, কার্বনের 9 নাম্বার পজিশনে কিন্তু বাইন্ড করে, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 8, আর এটা হচ্ছে 9, এই 9 নাম্বার পজিশনে কিন্তু বাইন্ড করে এই সুগারটা। আর এই যে মিথাইল গ্রুপটা যেটা বলছি, মিথাইল গ্রুপ, এটা ঠিক এই 7 নাম্বার পজিশনে, এটা যদি 6 7, এই 7 নাম্বার পজিশনে কী হয়, এখানে মিথাইল গ্রুপটা কিন্তু বাইন্ড করে। আর এই দিকে যে CH2 গ্রুপ থাকে, CH2 গ্রুপ, আর এর সাথে কিন্তু 3টে ফসফেট কিন্তু জোড়া লেগে থাকে, ঠিক আছে। ওই জন্যই আমরা একে বলা হয় কি মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। আর এটা 7 পজিশনে যেহেতু মিথাইল গ্রুপ আছে, তাই একে বলা হয় 7 মিথাইল গুয়ানোসিন ক্যাপ। এটা এনসিএতে নেই, 7 ওয়ার্ডটা নেই, শুধুমাত্র মিথাইল গুয়ানোসিন ক্যাপ দেওয়া আছে, ঠিক আছে। আর দেখবে ভালো করে যখন পড়বে, এই মিথাইল গুয়ানোসিন ক্যাপের জায়গাতে বলা হচ্ছে আনইউজুয়াল বন্ড লেখা আছে ওখানে। আনইউজুয়াল বন্ড মানে হচ্ছে, আমি যদি ওখানে স্ট্রাকচার দেখে, তুমি এইটাই মনে রাখবে, এদের গুয়ানোসিন ট্রাইফসফেট, মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, তারপরে যে নিউক্লিওটাইডটা থাকে তার সাথে না 5 প্রাইম আনইউজুয়াল বন্ড তৈরি করে। তো তোমরা মনে করবে যে 5 প্রাইম কি, দেখো 5 প্রাইম টু 3 প্রাইম বাইন্ড করে, অলওয়েজ কিন্তু 5 প্রাইম টু 3 প্রাইম বাইন্ড করে, কিন্তু এইখানে যে ক্যাপটা এমন বাইন্ড করে, যে মিথাইল গুয়ানোসিন যে ক্যাপটা থাকে সেইটা 5 প্রাইম একটা নিউক্লিয়ার গুয়ানোসিন, যে পরে যদি অ্যাডিনিন থাকে তার সাথে কিনা 5 প্রাইম আনইউজুয়াল বন্ড তৈরি করে। এটা তোমাদের এনসাইটেতে নেই, অতএব মনে রাখার দরকার নেই। যদি কোশ্চেন আসে বা তোমাদের জানার ইচ্ছা থাকে, তাহলে তোমরা দেখবে হায়ার স্টাডিতে এরকম থাকে, এটা 5 প্রাইম 3 প্রাইম আনইউজুয়াল বন্ড দেখা যায়, তো এটা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে 1 নাম্বার হচ্ছে এখানে ক্যাপ বসানো মডিফিকেশান, আর 2 নাম্বার হচ্ছে এই যে 200 থেকে 300 যে নিউক্লিওটাইডের বেস বসানো, যেটা হচ্ছে পলি অ্যাডিনাইলিক বেস, এটা হচ্ছে 2 নাম্বার মডিফিকেশান। এবারে 3 নাম্বার মডিফিকেশান কী করব, যে এইখান থেকে ইন্টনগুলোকে বাদ দেব। তাহলে ইন্টনগুলোকে বাদ দিলে আমরা কী করব, সেটাকে আমরা বলা হয় স্প্লাইসিং। ইন্টনগুলোকে বাদ দিলে সেটাকে আমরা বলবো স্প্লাইসিং। তাহলে এইটা হচ্ছে আমাদের আরএনটা ধরো, ঠিক আছে। তো এটা হচ্ছে 5 প্রাইম আর এটা হচ্ছে 3 প্রাইম, অ্যাডিনিনগুলো বসে আছে, আর এইদিকে ক্যাপটা বসে আছে। আর এর মাঝে মাঝে কি আছে, এর মাঝে মাঝে ইন্টনগুলো আছে, এই ইন্টনগুলোকে আমরা বাদ দেবো। সেই ইন্টনগুলোকে মাঝে মাঝে বাদ দিলে, এখান থেকে আমি ইন্টনগুলোকে যদি বাদ দিই, ধরো এখানে ইন্টন আছে, এগুলোতে ইন্টন আছে, ধরো এই ইন্টনগুলোকে এখান থেকে আমি বাদ দেবো। তাহলে এদের স্ট্রাকচারটা কেমন থাকবে, যে এইরকম স্ট্রাকচার থাকবে। কেন এইগুলোকে ভাঁজ করে, এইরকম করে ভাঁজ করে, এগুলো সব ইন্টন পার্ট, এটা হচ্ছে এক্সনের পার্ট,
আর এইটা হচ্ছে ইন্ট্রনের পার্ট। এটা হচ্ছে এক্সন, এক্সন, এক্সন আর হচ্ছে এক্সন, আর এই উপরে যে ফোল্ডিং হয়ে যাচ্ছে না ভাঁজের মতন, এইগুলো হচ্ছে ইন্ট্রন। আর এই ইন্ট্রনগুলোকে বাদ দেওয়ার যে প্রসেসটাকে বলা হয় আমরা জানি স্প্লাইসিং। আর এই স্প্লাইসিং করার জন্য একটা আরএনএ পাওয়া যায়, সেই আরএনএটাকে বলা হয় এসএনআরএনএ, যেটাকে বলা হয় স্মল নিউক্লিয়ার আরএনএ। আর এর সাথে একটা প্রোটিন যুক্ত হয়, একটা নয় অনেক প্রোটিন হয়, প্রায় 150টার মতন প্রোটিন। আর এসএনআরএনএ এই যে জিনিসটা করে এই ইন্ট্রনগুলোকে বাদ দেওয়া হয়। আর এইটাকে একসাথে বলা হয়, এই ঘটনাকে একসাথে বলা হয় স্নার্প। ঠিক আছে, SNURPS, স্নার্প বলা হয়। ঠিক আছে, আর এই যে ইন্ট্রনগুলো যেহেতু এইরকম করে ভাঁজ হয়ে যে ফোল্ডিং হয়ে যে বাদ পড়ে যাবে, এই যে প্রসেসটাকে বলা হয় স্প্লাইসিওজোম। এই ঘটনাকে বলা হয় স্প্লাইসিওজোম। মানে হচ্ছে এই ইন্ট্রনগুলো যেমন ভাঁজ হয়ে বেরিয়ে পড়বে, তো এইখান থেকে ইন্ট্রনগুলো সব কিন্তু বেরিয়ে পড়বে, সব ইন্ট্রনগুলো রিমুভ ইন্ট্রন। ঠিক আছে, আর পড়ে থাকবে শুধুমাত্র এক্সনগুলো। ধরো এখানে এক্সন 1 নিলাম, এটা 2 নিলাম, এটা হচ্ছে 3 নিলাম, এটা হচ্ছে 4 নিলাম, এটা ধরো 5 নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এক্সন, তাই এক্সনের এই দিকটা 5 প্রাইম হলে এই দিকটা 3 প্রাইম, আবার এইখানটা কেটে বাদ হয়ে গেলে এই দিকটা 5 প্রাইম থাকবে, আবার এই 5 প্রাইম এইদিকে হলে 3 প্রাইম, এইটা হচ্ছে 5 প্রাইম, এইটা হচ্ছে 3 প্রাইম, এই দিকটা হচ্ছে 5 প্রাইম, আবার এটা 3 প্রাইম, এটা হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে, আর এই লাস্টে তো 3 প্রাইম আছেই। তো ওই জন্য এই 5 প্রাইম, এই 3 প্রাইমের সাথে 5 প্রাইম কিন্তু বন্ড করে যাবে, একে অপরের সাথে জোড়া লেগে যাবে, একে অপরের সাথে জোড়া লেগে যাবে। 3 প্রাইম আর 5 প্রাইম, 3 প্রাইম 5 প্রাইম, 3 প্রাইম 5 প্রাইমের সাথে জোড়া লেগে যাবে। ঠিক আছে, তো এরকম করে এক্সনগুলো শুধু পড়ে থাকবে, এক্সন 1, এক্সন 2, এক্সন 3, এক্সন 4 আর এক্সন 5। ঠিক আছে, এই শুধুমাত্র পড়ে থাকবে। এটা হচ্ছে 5 প্রাইম, জোড়া লেগে যাবে, কারণ আমরা জানি যে আমরা ডিএনএ থেকে ডিএনএ যখন জোড়া লাগাচ্ছিলাম, যখন ডিএনএ ছিল তখন ডিএনএ লাইগেজ লাগছিল। আর এদের সাথে যখন জোড়াটা লাগাবে, যখন ইন্ট্রন কেটে বেরিয়ে যাবে না, তখন এদের যে জোড়াটা লাগবে সেটা মনে রাখবে, ওটা হচ্ছে আরএনএ লাইগেজ। আর ডিএনএ থেকে লাগানোর সময় ডিএনএ লাইগেজ লাগছিল, আর এইখানে লাগবে শুধুমাত্র আরএনএ লাইগেজ, এগুলোকে জোড়া লাগাবে, নিয়ে একটা ম্যাচিওর আরএনএ পাবো, এবং সেইটা হবে ফাংশনাল। আর এই ফাংশনাল আরএনএ থেকেই কিন্তু আমরা পাবো প্রোটিন। বুঝতে পারলে? কিন্তু এইটা কনফিউজ হয়ে যাও না, তোমরা এইটাকে তোমরা অ্যাভয়েডও করতে পারো। এই জিনিসটা তোমার শুধু মনে রাখবে, মিথাইল গুয়ানোসিন ক্যাপ শুধুমাত্র এই 5 প্রাইম এন্ডে থাকে, আর 3 প্রাইম এন্ডের থেকে থাকে আমাদের এই অ্যাডিনাইলেট রেসিডিউ। ঠিক আছে, তাহলে আমরা এইখানে এটা ধরো 1 নাম্বার পয়েন্টে আমরা কি পড়লাম, যে 5 প্রাইম পজিশনের দিকে ক্যাপ থাকে, মানে ক্যাপিং হয়, সেটা কোন এন্ডে? 5 প্রাইম এন্ডে। আর 2 নাম্বার হচ্ছে, এটা মনে রাখবে যে পলি অ্যাডিনাইলেশন, যেটা হচ্ছে কোন দিকে? 3 প্রাইমের দিকে। এটা হচ্ছে 3 প্রাইম এন্ডের দিকে এটা হচ্ছে, এইটুকুই মনে রাখবে। এইটা অতটা মনে রাখার দরকার নেই, এটা কনফিউজ হয়ে যেও না। ঠিক আছে, তো বারবার বলছি তো। আর ওই দেখবে এনসিইআরটি শুধুমাত্র মেনশন করা হচ্ছে আনইউজুয়াল বন্ড বলে মেনশন করা আছে, ইউজুয়াল বন্ড বলে নেই। এই 3 প্রাইম 5 প্রাইম বা 5 প্রাইম 3 প্রাইমের সাথে যে বন্ডটা হয় সেটা ইউজুয়াল বন্ড, আর আনইউজুয়াল বন্ড হচ্ছে 5 প্রাইম বন্ড হয়ে থাকে। এবারে যদি মনে হয় যে এটা কী রকম হয়ে থাকে, আমি একবার দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা কী রকম স্ট্রাকচার, 5 প্রাইম কীভাবে বন্ডটা করে, চলো একবার দেখি জিনিসটা। তাহলে দেখো, এইটা হচ্ছে এমআরএনএ, এই দিকটা হচ্ছে 5 প্রাইম, এই দিকটা হচ্ছে 3 প্রাইম। 5 প্রাইমের দিকে আছে মিথাইল গুয়ানোসিন ক্যাপ, আর এখানে অ্যাডিনাইলেট রেসিডিউগুলো পরপর আছে। ঠিক আছে, এবার আমরা এই জায়গাতে আমরা বলবো, এখনই বললাম যে 5 প্রাইম আনইউজুয়াল বন্ড থাকে, যেটা হচ্ছে মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট কন্ডিশনে থাকে। তাই এই জিনিসটা আমরা বুঝবো। তো প্রথমে আমরা সুগারের একটা ছবি আঁকি, মানে আগে গুয়ানিনের ছবি আঁকি। গুয়ানিনটা কি? গুয়ানিনটা হচ্ছে আমাদের কী রকম থাকে, তো গুয়ানিনের স্ট্রাকচার এইটা হচ্ছে গুয়ানিনের 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এটা হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার আর হচ্ছে 9 নাম্বার। ঠিক আছে, তো
এইখানে আছে গুয়ানিন। এবারে পরপর আমি ধরে নিলাম, এখানে আছে গুয়ানিন, তারপরে হচ্ছে অ্যাডিনিন, তারপরে হচ্ছে ধরো ইউরাসিল আছে, থাইমিন ইয়েতে আর তো থাইমিন থাকবে না, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডিনিন, এরকম পরে পরপর আছে কিন্তু, ঠিক আছে, এরকম পরপর আছে। তো গুয়ানিনের পরেই আছে অ্যাডিনিন, ঠিক। তো এখানেও সেই নিউক্লিওটাইডগুলো বন্ড করবে। নিউক্লিওটাইড মানে কি হচ্ছে সুগার, ফসফেট আর হচ্ছে নাইট্রোজেন বেস নিয়ে তৈরি। এটা হচ্ছে নাইট্রোজেন বেস, আর নাইট্রোজেন বেসের সাথে কে থাকে? সুগার থাকে, 9 নাম্বার পজিশনে বন্ড করে। এটা হচ্ছে সুগার, সুগারে হচ্ছে 1 নাম্বার কার্বন, আর 1 নাম্বার কার্বনের সাথে কিন্তু সুগারের এই দিকটা বাইন্ড করে, ঠিক আছে। আর এই দিকে কি থাকে? CH2, আর এই দিকে 3টে ফসফেট জোড়া লাগা থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের গুয়ানোসিন ট্রাইফসফেট। আর এই যে 7 নাম্বার পজিশনে যদি মিথাইল গ্রুপকে যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে? 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট, যেটা এই ক্যাপের জায়গাতে থাকে। এইবার আমি কি করব, এই ছবিটাকে জাস্ট আমি উল্টিয়ে দিলাম, মানে এইটাকে এই সাইডে, মানে লেফট সাইডটাকে রাইট সাইডে, রাইট সাইডে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে স্ট্রাকচারটা কেমন হয়ে দাঁড়াবে বলো তো? ঠিক এইরকম করে দাঁড়াবে। কি হবে? তাই এই সুগারটা আগে আঁকি। সুগারটা তাহলে কি হবে? এতে ধরো সুগারটা, ঠিক আছে, ঠিক আমি এটা উল্টে যদি দিই তাহলে এই দিকে চলে আসবে, এটা হচ্ছে 5 নাম্বারের দিকে, এটা 1 নাম্বার, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। তাহলে এইটা হবে 1 নাম্বারের দিকে, আর এই দিকে চলে আসবে 5 নাম্বারের দিকে। 5 নাম্বারে কে থাকবে? কার্বনটা CH2, আর এইখানে থাকবে ফসফেট, 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 ঠিক আছে। আর এই 1 নাম্বার কার্বনের দিকে এই গুয়ানোসিনটা থাকবে, ঠিক আছে। আর এই 9 নাম্বার পজিশনের সাথে এই সুগারটা বাইন্ড করবে। এটা হচ্ছে সুগার, আর এটা হচ্ছে গুয়ানিন, এটা হচ্ছে গুয়ানিন, ঠিক আছে। আর এই 7 নাম্বার পজিশনে কে অ্যাটাচ আছে? সেটা হচ্ছে মিথাইল গ্রুপটা অ্যাটাচ আছে, ঠিক আছে। এইবারে যখনই পরেই যখন আবার অ্যাডিনিন আসবে, তো অ্যাডিনিন কিন্তু এর পাশে আছে অ্যাডিনিন। তো এইখানে অ্যাডিনিনের স্ট্রাকচার কি হবে? এটাও কিন্তু একটা নিউক্লিওটাইড, ধরো এর সাথে অ্যাডিনিন জুড়ে আছে, কারণ অ্যাডিনিনও হচ্ছে তোমার পিউরিন, মানে গুয়ানিনও পিউরিন, অ্যাডিনিনও পিউরিন, ঠিক আছে। তো এখানে অ্যাডিনিন আছে। অ্যাডিনিন আমি এখন স্ট্রাকচার আঁকছি না, শুধুমাত্র আমি দেখাবো যে 5' আনইউজুয়াল বন্ড কী করে হচ্ছে। তো এই দিকে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বনের সাথে আমাদের নাইট্রোজেন বেস অ্যাটাচ থাকে। এটা যে 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, এই দিকে থাকে 5 নাম্বার কার্বন। আর সেই 5 নাম্বার কার্বনের সাথে পাশে আবার কিন্তু ট্রাইফসফেট, 3টে ফসফেট কিন্তু অ্যাড আছে, ঠিক আছে। তো এর মধ্যে এর সাথে এ বন্ড করবে। তো এর সাথে এ বন্ড করতে গিয়ে কি করবে? এইখান থেকে 2টো ফসফেট, এখানে কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা ফসফেট আছে। কিন্তু যখন এরা জোড়া লাগবে না, তখন কিন্তু 6টা থাকবে না, থাকবে 3টে, ট্রাইফসফেট হতে হবে। তখন এইখানকার একটা ফসফেট আর এইখানকার 2টো ফসফেট মিলে বেরিয়ে গিয়ে এর সাথে একটা বন্ড তৈরি করবে, এর সাথে এইটার একটা বন্ড তৈরি করবে। আর বন্ড তৈরি করলেই তাহলে স্ট্রাকচারটা দেখো, এই দিকে কত কি প্রাইম আছে? এটা হচ্ছে 5, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এই দিকটা 5 নাম্বার। যখনই বন্ড করছে তাহলে এই দিকে 5 নাম্বার কার্বন আর এই দিকে 5 কার্বন, এর মধ্যে যখন বন্ডটা তৈরি করবে তখন হচ্ছে না 5' আনইউজুয়াল বন্ড, এটাকে বলা হয় আনইউজুয়াল বন্ড। এটাকে বোঝানো আমি চেষ্টা করছিলাম, ঠিক আছে। যে এই দিকে 5' মানে গুয়ানিনের 5', আর এই নেক্সট যে অ্যাডিনিন আছে তার সাথে যে বাইন্ডটা করে 5', সেইটার সাথে কিন্তু কি হয়? 5' আনইউজুয়াল বন্ড হয়ে থাকে। আর যখন এই দুটো কেটে যখন বেরিয়ে চলে যায় না, তখন এই যে 5 নাম্বার কার্বনের পাশেরটাকেই বলা হয় আলফা কার্বন, তারপরটাকে বলা হয় বিটা, আর এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা, আর এটাও হচ্ছে গামা। তখন এই এর গামা মানে গুয়ানিনের গামাটা আর অ্যাডিনিনের এই আলফা, বিটা আর গামাটা বেরিয়ে গিয়ে এদের মধ্যে যে বন্ডটা হয় আলফা বিটা আলফা, তাই এদেরকে বলা হয় আলফা বিটা আলফা, 5' আনইউজুয়াল বন্ড। মানে এই আলফা বিটা জিনিসটা কি আমি সেলেও পড়িয়েছিলাম, আমি বায়োমলিকুলসে আমি পড়িয়েছিলাম এই আলফা বিটা গামা জিনিসটা, যে এই যে সুগারের যে
পরপর যে ফসফেট 3টে জোড়া থাকে, প্রথম ফসফেটটাকে বলা হয় আলফা, সেকেন্ড ফসফেটটাকে বলা হয় বিটা, আর থার্ড ফসফেটকে বলা হয় গামা। এদের মধ্যে কেন হয়, এদের মধ্যে আবার এনার্জি মানে বন্ড বা স্ট্রং বন্ডের কিন্তু ডিফারেন্স থাকে। আলফা এর সাথে কিন্তু স্ট্রং বন্ড থাকে, বিটা একটু উইক থাকে, আর গামা হচ্ছে আরও উইক হয়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বন্ড। এইবারে তোমার যখন এই শুধুমাত্র গুয়ানিন আর অ্যাডিনিনের সাথে এই বন্ডটাই হয় শুধু 5' আনইউজুয়াল বন্ড, কিন্তু যখন আবার অ্যাডিনিন ইউরাসিলের সাথে পাশাপাশি যখন ফসফোএস্টার বন্ড যখন তৈরি করবে, তো এগুলোর মধ্যে ফসফোএস্টার বন্ড থাকবে, এগুলোর মধ্যে কিন্তু পাশাপাশি হাইড্রোজেন বন্ড থাকবে না, এগুলোর মধ্যে ফসফোএস্টার বন্ড থাকবে। তখন এই ফসফোএস্টার বন্ডগুলো পরেরগুলো সেইগুলো থাকবে 5', 3' ইউজুয়াল বন্ড, এদের মধ্যে নর্মাল থাকবে। শুধুমাত্র গুয়ানিনের সাথে ফার্স্ট যে ইয়েটা থাকবে নিউক্লিওটাইডটা, তার সাথে কিন্তু 5' আনইউজুয়াল বন্ডটা দেখা যাবে। এইটাই আমি স্যার বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের এই লেকচার। আর এই জিনিসটা কিন্তু তোমাদের এনসিইআরটিতে নেই, এটাকে অ্যাভয়েড করতে পারো, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য আমি বললাম, ঠিক আছে, কেন আনইউজুয়াল বন্ড বলা হয়, ঠিক আছে, বুঝতে পারলে। তো এই ছিল আজকের এই লেকচার। আর এই লেকচার রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চিন বা ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট লেকচারে আমরা পড়ব জেনেটিক কোড। আর এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।